বাংলাদেশের অবৈধ অর্থ পাচারের বিষয় সামনে আসলেই সবচেয়ে বেশি উচ্চারিত হয় দুটি স্থানের নাম। এর একটি কানাডার বেগমপাড়া, অন্যটি সুইস ব্যাংক। বাংলাদেশের রাজনীতিবিদ, আমলাদের এমন অনেক স্থানে অর্থ পাচারের খবর মাঝে মধ্যেই শিরোনামে আসে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সহযোগিতা কামনা করেছেন ইউনূস প্রশাসন। সরকারগুলোর পক্ষ থেকেও এ বিষয়ে আশ্বাস প্রদান করা হচ্ছে। কিন্তু আসলে কি পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব? আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতিবেদন অনুযায়ী গত ১.৫ দশকে বাংলাদেশ থেকে প্রায় $১৪৯.২ বিলিয়ন পাচার হয়েছে। দেশের আর্থিক গোয়েন্দা সংস্থা ভিএফআইইউ, দুদক ও অন্যান্য সংস্থাগুলো অর্থ পাচার প্রতিরোধে কাজ করলেও সফলতার হার আশানুরূপ নয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের BIBM এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে ঋণ নিয়ে মালয়েশিয়া, কানাডা, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে বসবাস করছেন, ব্যাংকের গ্রাহকদের আমানতের অর্থ নানা কৌশলে তারা বিদেশে পাচার করে সেখানে সেকেন্ড হোম গড়ে তুলেছেন। বাংলাদেশের অর্থ পাচারের বড় মাধ্যম হলো বাণিজ্যর আড়ালে অবৈধ লেনদেন। ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে। ব্যাংক ও কাস্টমসের কর্মকর্তাদের যোগসাজশে এ ধরনের লেনদেন পরিচালিত হয় বলে অভিযোগ রয়েছে। বাংলাদেশের আইন অনুযায়ী মানি লন্ডারিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আইন কার্যকর না হওয়ায় অর্থ পাচারকারীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শুল্ক ফাঁকি ও অবৈধ অর্থ লেনদেনও অর্থ পাচার হিসেবে গণ্য। কিন্তু পাচার হওয়া টাকার প্রকৃত পরিমাণ কত বা কারা টাকা পাচার করেছে সে ধরনের বিস্তারিত তথ্য খুব একটা জানা যায়নি। বাংলাদেশ সরকারও কখনো এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে না। ২০১২ ও ২০১৩ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর পাচার করা সিঙ্গাপুরের একটি ব্যাংক থেকে ২১,৫৫,০০০ টাকা ৩ দফায় দেশে ফেরত আনার পর সরকারি মহল থেকে ব্যাপকভাবে এটি প্রচার করা হয়েছিল। কিন্তু এরপর আর এ ধরনের সফলতার কথা শোনা যায়নি। কিন্তু কেন? বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা বলছেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা দীর্ঘ ও জটিল বিষয়। এর সফলতার হার খুবই কম, বিশ্বজুড়ে ৩ থেকে ৪%। অর্থ ফিরিয়ে আনতে প্রথমত অর্থ পাচারের ব্যাপারে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেতে হবে এবং তিনি যেখানে পাচার করেছেন সেখান থেকে যে কোনো মাধ্যমে সঠিক তথ্যটি পেতে হবে। দ্বিতীয়ত, পাচার যে দেশে হয়েছে সেখানকার তথ্য পাওয়ার পর দুদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পারস্পরিক তথ্য বিনিময় করবে। কিন্তু এসব গোপন তথ্য আদালতে দেওয়া যাবে না, তাই মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্সের অনুরোধ করতে হয়। সেটা দিয়ে আদালতে উপস্থাপনের মতো করে তথ্য আনতে হয়। তৃতীয়ত, পাওয়া তথ্য আদালতে উপস্থাপন করে পাচার হওয়া অর্থ বা সম্পদ ফ্রিজ বা জব্দ করতে হবে এবং সেটি আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে পাঠিয়ে সেখানকার আদালতেও ফ্রিজ বা জব্দ করাতে হয়। এ পর্যায় পর্যন্ত গেলে পাচার করা অর্থ আনার একটি ক্ষেত্র তৈরি হয়। তবে এরপরেও দুদেশের মধ্যে সমঝোতা ও কিছু ক্ষেত্রে চুক্তির বিষয় আছে। বাংলাদেশে আগে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার বিষয়টি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে করা হলেও এখন সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে। সংশ্লিষ্টরা জানান, যে দেশে টাকা পাচার হয়েছে সেটি আদালত পর্যন্ত এলে তারপর এই দেশ সহযোগিতা করলে টাকা ফেরত আনার সম্ভাবনা তৈরি হয়। এই জন্য জাতিসংঘ কনভেনশনের আওতায় কিছু পথ আছে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের FIU এর সাথে ৭২ দেশের FIU এর সমঝোতা আছে। এছাড়া এগমন্ট গ্রুপের সদস্য হিসেবে ১৬৫টি দেশের সাথে তথ্য আদান প্রদান করা যায়। আবার ট্যাক্স রিকভারির জন্য রাজস্ব বোর্ডের কিছু চুক্তি আছে।
সবকিছু কাজে লাগিয়ে দেশের আদালতে পাচার হওয়া অর্থ ফেরত আনার পক্ষে রায় পেলে তা যে দেশে পাচার হয়েছে সে দেশের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হয়। ওই অর্থ ফেরত দেওয়া যায় কিনা সেটি নিয়ে তারা সেখানে মামলা করতে পারে এবং এরপর ওই দেশ অর্থ ফেরত দিতে কোনো আইনি সমস্যা আছে কিনা তা পর্যালোচনা করে। যদি পাচারকৃত অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে আইনি জটিলতা না থাকে, সংশ্লিষ্ট দেশের আদালত থেকে পাচারকৃত অর্থ ফেরত দেওয়ার বিষয়ে রায় প্রদান করবে। এরপরেই কেবল পাচার হওয়া অর্থ ফেরত আনার প্রক্রিয়া শুরু করা হবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।